চোখ ভরে জল বেরিয়ে আসতে লাগলো। পেটের উপর থেকে হাতটা সরিয়ে সে দুই হাতে নিজেকে ইমরানের থেকে ছাড়াতে চাইছে, কিন্তু ইমরান সেটা হতে দিচ্ছে না। পেট বাঁধিয়ে বসে আছিস? হ্যাঁ, পেট বাঁধিয়ে। আর আমি যখন একটু ছুতে চাইছিলাম তোর গায়ে ফুসকা পড়ে। চরিত্রহীন মেয়ে। তোর মতো মেয়েকে নিয়েই তোর বাপ মা আমার পরিবারকে ফিরিয়ে দেয়। আমার পায়েরও যোগ্য নস তুই। বলেই সে নীলার চুলের মুঠিটা জোরপূর্বক ঝাঁকিয়ে ছেড়ে দিল। নীলা কাত হয়ে একপাশে পড়ল। মহিলা ডক্টরটা তাকে ধরতে যেতে চাইলেই আশেপাশের পেয়াদাদের দেখে সাহস করতে পারলেন না। তিনি শুধু নিচু কণ্ঠে বললেন, এই সময় ওনার সাথে এমন করবেন না। প্রেগনেন্সির এটা খুব রিস্কি টাইম, সামান্য একটু ভুলে মিসক্যারেজ হয়ে যেতে পারে। নীলা আতঙ্কিত চেহারা নিয়ে দুই হাতে নিজের পেট চেপে ধরল আর ধীরে ধীরে পিছিয়ে গিয়ে একেবারে দেয়ালের সাথে চেপে বসল। সে অনবরত মাথা ডানে বামে নাড়িয়ে না করছে। কারো এতে মায়া জন্ম না হলেও উপস্থিত ডক্টর এবং তমা মেয়েটার ভীষণ খারাপ লাগলো। নীলার নিশ্চুপতাও তারা বুঝতে পারছে, কিন্তু চেয়েও কিছু করতে পারছে না। ইমরান নিজের রাগ মেটাতে চেয়ারে জোরে একটা লাথি দিল। সত্যি কথা বলতে তার সবচেয়ে বেশি রাগ হচ্ছে নীলার ভার্জিনিটি নিয়ে। সে ভার্জিন না এটা যেন ইমরানের বিশ্বাসই হচ্ছে না। নীলার প্রতি ভালোবাসা তার কোনো কালেই ছিল না, কেবলমাত্র মেয়েদের প্রতি তার ঝোঁক বরাবরের মতো একটু বেশি ছিল। নীলা যখন মাধ্যমিক পরীক্ষা শেষ করে মায়ের সাথে তার নানু বাড়িতে যায়, তখনই তার উপর ইমরানের বদ নজর পড়েছিল। এর আগে দেখা সাক্ষাৎ কম হওয়াতে নীলার মুখোমুখি তেমন একটা হয়নি সে। আর নীলারাও পড়াশোনা, বাবার ব্যস্ততা সব মিলিয়ে খুব একটা নানুবাড়ির দিকে যায় না। সেবারই নীলার পরীক্ষা শেষ, তার উপর নানার জন্য মসজিদে মিসকিন খাওয়াবে বিধায় সব মামারা মিলে আয়োজন করলো। মোটামুটি সবাই সেখানে উপস্থিত হলো। নীলা তখন কৈশোর পেরিয়ে সবে মাত্র শরীরে যৌবনের ঘ্রাণ লাগিয়েছে, তাই ইমরানের খারাপ নজর খুব সহজেই তার শরীরে পড়ে যায়। নারার মিলাদের দিন সন্ধ্যায় কারেন্ট না থাকতে সবাই মিলে উঠোনে বসে আড্ডা দিচ্ছিল। নীলাও সেখানে উপস্থিত ছিল। পানির পিপাসা পাওয়াতে সেই জায়গা ছেড়ে খাওয়ার জন্য রুমের দিকে যাচ্ছিল। এটাই যেন ইমরানের জন্য মুখ্য সুযোগ হয়ে দাঁড়িয়েছিল। সে বহুক্ষণ যাবৎ এমন একটা সুযোগের মুহূর্তের অপেক্ষা করছিল। অবশেষে পাখি যখন নিজ দায়িত্বে খাঁচায় বন্দী হতে চেয়েছে, তাহলে সে আটকাবে কেন? রুমে লাইট বলতে ছোট একটা চার্জার লাইট জ্বলছিল। নীলা পানি খেয়ে যেই না পিছু ঘুরতে গেল, ইমরান তার হাত টেনে তাকে দেয়ালের সাথে চেপে ধরেছিল। নীলার কোমরে এক হাত চেপে ধরে আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলেছিল, বাহ, কি শরীর বানিয়েছিস রে। শহর থেকে থেকে বুঝি আমাদের গ্রামের ছেলেদের মাথা খাওয়ার ধান্দা। ছি ভাইয়া, কি করছো এসব? প্লিজ ছাড়ো, আমার খুব অস্বস্তি হচ্ছে। ইস, ছি বলিস কেন? তোরা শহরের মেয়েগুলো তো ছেলেদের শরীরে উষ্ণতা পেতে হুড়মুড়িয়ে থাকিস। আমি কিছু জানি না বলেছিস? তার ক্রমাগত অসভ্যতাপনায় একদিকে নীলার যেমন অস্বস্তি চেপে ধরেছিল, অপরদিকে প্রচণ্ড ঘৃণা। তাই তো ইমরান যখন হুট করে কিছু না বলে নীলার ঠোঁটে ঠোঁট রাখতে চাইল, নীলা আর কিছু না ভেবে তার গালে সজোরে থাপ্পড় মারে। সে সময় ছোট খালামণি খাবার রুমে আসছিলেন, ফলে ঘটে যাওয়া ঘটনাটা তিনি বুঝতে পারে। পরে এটা নিয়ে নানা রকম কথাবার্তা হয়। দোষটা যেহেতু ইমরানেরই বেশি, তাই তার মা বাবা চেয়েছিল এসব জানাজানির চেয়ে ভালো ছেলে মেয়ে দুজনের হাত এক করে দেওয়া। কিন্তু বেঁকে বসে নীলার বাবা মা দুজনেই। সবার সামনে এটা প্রকাশ না করলেও তাদের মনে ছিল মরে গেলেও আদরের মেয়ের হাত এমন চরিত্রহীন ছেলের হাতে তুলে দিবে না। সেখানে অর্থ সম্পদের কোনো কারণ তারা দেখায়নি, শুধু বলেছে থাক, ছেলে মানুষ তারা, ভুল একটা হয়ে গেছে, আমরা এটাকে বাদ দিলেই হয়। নীলার বাবার কথায় পরিস্থিতি তখন স্বাভাবিক হলে স্বাভাবিক হতে পারেনি ইমরান। কিভাবে তাকে শিক্ষা দেওয়া যায় তার মাথায় বরাবরই এটা ঘুরত। কেননা এই ঘটনার পরে ইমরান তার বাবা মাকে দিয়ে নীলার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু নীলার পরিবার সেটা নাকচ করে। তাই যে আরও চেপেছিল ভালো করে। নীলা সহ এই পরিবারের মান সম্মান কীভাবে রাস্তায় নামাবে, এটাই তার চিন্তায় থাকতো। কিন্তু কেন যেন এত চেষ্টা করেও নীলার ধারে কাছে ঘেঁষতে পারত না। সবসময় কেউ যেন অদৃশ্য থেকেও নীলাকে রক্ষা করে যেত। তাই তো ঢাকায় থেকেও অনেকবার নীলাকে উঠিয়ে নেয়ার পরিকল্পনা করেছে, কিন্তু সে বারবারই ব্যর্থ হয়েছে। অদৃশ্য শক্তির কাছে তার পরাজয় মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না। তাই তো যখন নীলার এনগেজমেন্ট পার্টির পরের দিন তানহা তাকে এই প্রস্তাব দেয়, সে 1 সেকেন্ড সময় নষ্ট না করে হ্যাঁ করে নেয়। তানহা পার্টিতে খুব ভালো করেই ইমরানকে লক্ষ্য করেছিল। তার দৃষ্টি কেবল নীলাতেই স্থায়ী ছিল। তখন তার ভুল ধারণা জন্মেছিল ইমরান হয়তো নীলাকে পছন্দ করে। তাই যদি কোনোভাবে ইমরানের কাছে নীলাকে গচ্ছা দেওয়া যায়, সাদিদ পুরোপুরি তার হবে। তাই তো পার্টির পরের দিনই দুজন একত্রে হাওয়া হয়েছিল। আর সে বাসায় জানিয়েছে রিফ্রেশমেন্টের জন্য বেরিয়েছে, কিন্তু তারা এখানে নির্ভুল প্ল্যান সাজাতে ব্যস্ত ছিল।
সবটাই যেন কাকপক্ষীর নজরের বাইরে থাকে, সেই হিসেবেই সকল প্ল্যান করেছে। আর তারা সাকসেসফুল তাদের কাজে। নীলাকে বাসা থেকে অপহরণ পর্যন্ত, চিঠি এবং এখানে নিয়ে আসা অবধি এখন পর্যন্ত কেউ বুঝতে পারেনি, আর না আশা করা যায় পারবে। কেননা তারা সাজিয়েছে প্ল্যানটা এমনভাবে। ইমরান পূর্বের কথা মনে করে আরও রেগে গেল। নিজের রাগ কমাতে সে দেয়ালে পরপর 2টা ঘুষি দিল। তারপরও রাগ যেন ক্ষণে ক্ষণে তরতর করে বাড়ছে শুধু। সে পেছন ফিরে নীলার দিকে তাকিয়ে আবারও বিরক্তিকর ভাব ফুলিয়ে তুলল। কোথায় সে ভেবেছিল নীলার আত্মসম্মান হরণ করে তাকে বেশ লাঞ্ছিত করবে, কিন্তু তার আগেই মিষ্টিতে কেউ ভাগ বসিয়েছে, এটা যেন তার হজম হচ্ছে না। সে মুখে বিরক্তিকর শব্দে উচ্চারণ করল। ধ্যাত। হঠাৎ ঘর কাঁপিয়ে তানহা পাগলের মতো হাসতে লাগলো। হাসতে হাসতে যেন পেটে খিল ধরে যাবার অবস্থা তার। উপস্থিত সবাই অবাক চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। এখানে হাসির কি হয়েছে সেটাই বুঝে উঠতে পারছে না। কিন্তু নীলার চোখে মুখে ভয়ের ছাপ। বাচ্চার অস্তিত্ব জানার পর থেকেই সে ভয়ে চুপসে রয়েছে। এই হৃদয়হীন পাষাণ মানুষগুলোর মধ্যে তার অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে সে ভয়ার্ত চিন্তিত। তানহা হাসতে হাসতেই চুপসে যাওয়া নীলার দিকে এক পলক তাকালো। তাতে যেন তার হাসির পরিমাণ আরও বাড়ল। সে নীলার দিকে আঙুল তুলে বিদ্রূপ স্বরে বলল, এই এই মেয়েটার জন্য সাদি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছে? সিরিয়াসলি? আমার তো বিশ্বাসই হচ্ছে না সাদির চয়েস এতটা নিম্নমানের হতে পারে। অবশ্য বেচারারই বা কী দোষ, প্রেমে পড়লে সবাই অন্ধ। যাকে ব্যাপার না, আমি আছি না, আমি তার চোখে আলো ফুটিয়ে দেব। কিন্তু আফসোস হচ্ছে এটা ভেবে যে এই খুশির খবরটা তাকে এই মুহূর্তে আমি দিতে পারছি না, নতুবা সবাই আমাকে দোষারোপ করতে পারে। ইস, বড্ড দুঃখজনক ব্যাপার। বলেই সে আরও এক দফা হাসল। ইমরান এমনিতেই রেগে বোম, তার উপর তানহার কথাগুলো আগুনের উপর ঘি ঢালার কাজ করেছে। সে আবারও নীলার দিকে তেড়ে গেল। এক হাতে 2 গাল শক্ত করে চেপে ধরতেই ডক্টর বাধা দিতে চাইল, কিন্তু সে তাকেও পরোয়া করল না। ধাক্কা মেরে দূরে সরিয়ে নীলার গাল চেপে গর্জে উঠল। চরিত্রহীনা, বল কোন নাগরের পাপ নিয়ে নিজের পেট বাঁধিয়েছিস? বল হারাম, কার পাপের ফল দিয়া সতীত্ব নষ্ট করছিস বল? অন্য সময় কেউ এমন কথা বললে নীলা লজ্জায় কুকড়ে যেত, কিন্তু এই মুহূর্তে ইমরানের উপর ঘৃণায় তার দম আটকে আসছে। তার মুখের উপর থুথু ছিটিয়ে দিতে পারলে বোধহয় এই ঘৃণার পরিমাণ কিছুটা কম হতো। তাকে নিশ্চুপ দেখে ইমরান আরও রেগে গেল। বাম হাতে নীলার নরম গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলল, চুপ করে আছিস কেন বল? আমাকে কাছে ঘেঁষতে দেস না, অথচ কার সাথে বিছানে গিয়ে শুয়ে পড়েছিস? কার অবৈধ সন্তান এটা? ইমরান যতটা না গর্জে কথাটা বলল, নীলা এর 3 ডাবল জোরে ইমরানের গালে কষিয়ে আবারও পূর্বেকার ন্যায় একটা থাপ্পড় লাগালো। সকলে আচমকা চুপসে যাওয়া নীলার এমন কাণ্ডে স্তব্ধ। ইমরান গালে হাত দিয়ে ফেলিয়ে নীলার মুখপানে তাকিয়ে রয়েছে। হঠাৎ করে এই মেয়ের এতটা সাহস কোথা থেকে এসেছে সেটাই সে বুঝে উঠতে পারছে না। ইমরান নিজের রাগ সামলে নীলাকে আবারও থাপ্পড় মারতে উদ্যত হতেই সে সর্বোচ্চ শক্তি নিয়ে দেয়াল ধরে দাঁড়ালো। রুমের সবার দিকে আঙুল তুলে হুঁশিয়ার করল, খবরদার খবরদার, যদি কেউ আমার বাচ্চাকে নিয়ে অপবাদ দিয়েছো তো এতক্ষণ আমাকে বলেছো সহ্য করতে কষ্ট হলেও করার চেষ্টা করেছি, কিন্তু আমার সন্তানকে জড়িয়ে অবৈধ কথা তুললে কাউকে ছেড়ে কথা বলবো না। নীলার কণ্ঠ নেমে আসলো। সে মলিন চোখে হাসল, অতপর আলতো হাতে পেটে হাত বুলিয়ে বলে উঠল, ও ও আমার সন্তান না, ও তার বাবা মায়ের সন্তান, আমাদের সন্তান। তার বাবা মায়ের পবিত্র ভালোবাসার উপহার হিসেবে আল্লাহ পাক আমাদের গর্ভে তাকে পাঠিয়েছেন। খবরদার যদি আর কখনো আমার সন্তানের বৈধতা দিয়ে বিচার করতে আসবে না। কিছু মুহূর্ত সবাই স্তব্ধ থাকলেও তানহা নীরবতা ভেঙে এগিয়ে আসলো। মুখে তার এখনও হাসির রেখা। নীলার কথাগুলোতে তার নেহাতি আজগুবি মনে হচ্ছে। বিয়ের আগে বাচ্চা পেটে নিয়ে বলছে এটা নাকি বৈধ সন্তান। এটা তো হাস্যকর বিষয়। সে মুখে হাসি নিয়েই বলল, আহারে, অবশেষে তাহলে মেয়েটা পাগলই হয়ে গেল। এতটা নিচু কাজ করেও গলা উঁচিয়ে কথা বলছো? এই জন্যই লোকে বলে ছোট লোকের বড় গলা। বিষয়টা কিন্তু একেবারে সত্য। সে আবারও বিদ্রূপের স্বরে হাসল। নীলার চোখে মুখে রণমূর্তি ভাব ফুটে উঠেছে। এতক্ষণ নিজেকে দুর্বল লাগলেও এখন যেন মায়ের শক্তি তার শরীরের সব দুর্বলতা হরণ করেছে। সে তো মা, আর মায়েদের কখনো দুর্বল হতে নেই। সে পেটে হাত রেখে তানহার দিকে কয়েক কদম এগিয়ে গেল। তেজি গলায় বলল, পাগল আমি হইনি, হয়েছো তোমরা।
আর তোমাদের পাগলামি কিভাবে ছোটাতে হয় সেটা বাবুর আব্বু খুব ভালো করেই জানে। তখন জানতে পারবে তার গর্ভবতী স্ত্রীর সন্তানকে নিয়ে তোমরা কি বাজে কথা বলেছ। সেই মুহূর্তে অগ্রিম স্মৃতি আমার চোখে ভাসছে। ইস, তোমাদের মুখ দেখার মতো হবে। ওর বাবা কাউকে ছাড়বে না, সব কটাকে গুনে গুনে হিসাব ফেরত দেবে। উনি কিন্তু নিজের হিসেবে বড্ড পাকা, এক চুল পর্যন্ত বাকিতে হিসাব রাখবে না। সো গাইস, গেট রেডি, খুব শীঘ্রই তোমাদের কর্মের ফল ভোগ করবে। তানহা এসব বড় বড় কথায় ভীষণ রেগে গেল। এই মেয়ের হঠাৎ এত সাহস হচ্ছে কিভাবে? এতগুলো মানুষকেও সে পরোয়া করছে না। তানহা নিজেকে শান্ত রাখতে পারছে না, রাগী স্বরেই বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। এত যে পেটের সন্তানের অস্তিত্ব নিয়ে গর্ব করছিস, বাপ ছাড়াই সন্তানের এত কদর, স্বামী ছাড়া সন্তানের জন্য এত বড়াই। জানিস তোদের মতো মেয়েদেরকে এই সমাজ কি বলে? বাকিটুকু বলে নিজের পাপের বোঝার বাড়িও না আপু, উনি সহ্য করবে না। এখনো মুখে খই ফুটছে? শুনি তো কে উনি? আমিও জানতে চাই কার বাচ্চার বাবা হয়ে তুই এত বড় মুখে কথা বলছিস, বল শুনি। রাগে শেষোক্ত কথাটা বলতে তানহা চেঁচিয়ে উঠল। নীলা তাতে দমে গেল না, বরং প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে নীলাও জোর গলায় বলে উঠল, সাদিদ ইবনে শাহরিয়ার। এই সন্তানের পিতার নাম সাদিদ ইবনে শাহরিয়ার। বাবা মায়ের পবিত্র ভালোবাসায় সিক্ত হয়ে সে এসছে। ও আমাদের সন্তান, বুঝেছো তোমরা? নীলার কথাটা শেষ না হতেই তানহা সজোরে তার গালে থাপ্পড় বসাল। নীলা আচমকা আক্রমণে ব্যালেন্স রাখতে না পেরে মেঝেতে পড়ল। কাঠের চেয়ারের কোণা লেগে কপালের বেশ খানিকটা জায়গা কেটে গেছে। মুহূর্তেই লাল বর্ণের তরল পদার্থ কপাল বেয়ে পড়তে লাগল। নীলা কপালে হাত দিয়ে রক্তের অস্তিত্ব টের পেয়ে হু হু করে কেঁদে উঠল। সে নিজেকে নিয়ে বিন্দুমাত্র ভয় পাচ্ছে না, বরং এখন তার সম্পূর্ণ ভয় তাদের ভালোবাসার প্রতীক্ষা নিয়ে। সাদিদের অনুপস্থিতিতে তার আমানত সে রক্ষা করতে পারবে কিনা সেটা নিয়েই তার ভয়। এই মানুষরূপী অমানুষগুলোর মাঝে সে পারবে তো নিজের অনাগত সন্তানকে রক্ষা করতে? তানহার রাগ যেন তার রক্তের মধ্যে মিশে গিয়ে জ্বলে উঠছে। সাদিদকে জড়িয়ে এসব সে একেবারেই সহ্য করতে পারছে না। সে তেড়ে এসে আবারও নীলার ডান গালে থাপ্পড় বসাল। এতটা জোরে ছিল যে দাঁতের সাথে ঠোঁট লেগে খানিকটা কেটে গেছে। উপস্থিত সবাই কেবল নীরব দর্শক। এতগুলো মানুষের সামনে বাচ্চা মেয়েটার উপর এত এত অত্যাচার হচ্ছে, অথচ সবাই নিশ্চুপ থেকে নিজেকে বাঁচাতে চাইছে। ইমরানও বিরক্তির নিঃশ্বাস ফেলে চেয়ারে বসেছে। তার এই মেয়ের উপর থেকে রুচি উঠে গেছে। সে হাজারো মেয়ের মেলা অসভ্যতামি করুক, তাতে কোনো খারাপ নেই, কিন্তু নীলার এমন কাণ্ডে সে যথেষ্ট বিরক্ত। নীলার শরীর এবার প্রচণ্ড দুর্বল লাগছে। একে তো না খাওয়া, তার উপর তাদের এমন নির্মম অত্যাচারে নীলার চোখ ক্রমশ নেতিয়ে আসছে। সে মেঝেতে হেলে পড়তে নিলেই তানহা তার বাহু খামচে ধরল। নখ বোধহয় সুতি জামা ভেদ করে বাহুতে এঁটে যাচ্ছে। ব্যথায় নীলা দুর্বল চোখ জোড়া মেলে ছলো ছলো দৃষ্টিতে তার দিকে তাকালো। তানহা সেদিকে ভ্রুক্ষেপ না করে প্রচণ্ড খ্যাপা স্বরে বলল, চুপ! আর একবার যেন তোর ওই নোংরা মুখে আমার সাদির নাম না শুনি। সে আমার ছিল এবং চিরকাল আমারই থাকবে। তোর মতো নোংরা মেয়ের সাথে তার পায়ের জুতোও যায় না। কোন সাহসে তুই তোর এই অবৈধ সন্তানের ভার আমার সাদির উপর চাপাতে চাস? কোন সাহসে? ভালোবাসার সাহসে, স্ত্রীর অধিকারে। স্ত্রী? হ্যাঁ স্ত্রী। স্বামী হন উনি আমার, পুরো ধর্মীয় নিয়ম অনুসারে এবং নগদ দেনমোহরের পরিশোধে আমি ওনার বিয়ে করাবো। তানহার কানে যেন তবধা লেগে রয়েছে। বউ, স্ত্রী, স্বামী, বিয়ে কথাগুলো যেন এখনও তার মাথার উপর দিয়ে ঘুরছে। তার সাথে সাথে রুমে উপস্থিত সবকটা মানুষের কানেও যেন বজ্রপাতের ন্যায় নীলার বাক্যগুলো ছিল। সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। এতদিন তো জেনে এসেছিল বিয়ের আগে কনেকে অপহরণ করে তুলে এনেছে। আজ জানল কি মেয়ে নাকি পূর্বেই বিবাহিতা, আবার এখন বাচ্চাও হাজির। প্রয়োজনীয় কার্ড, নগদ ক্যাশ, পাসপোর্ট এবং ফোনটা পকেটে নিয়ে বাসা থেকে বের হতে নিলেই শায়লা রহমান পেছন থেকে সাদিদকে ডেকে উঠলেন। সাদিদ থামল, কিন্তু পেছন ফিরল না। তার মা তাকে এই মুহূর্তে কি বলতে পারে সেটা সে অনুমান নয়, বরং গ্যারান্টি দিয়ে বলতে পারে। শায়লা রহমান ছেলের ভাবভঙ্গি দেখে বেশ বিরক্ত হলেন। এই কয়েকদিনে তার ছেলেরা তার দুটো কথা শুনে দেখেনি। মা হিসেবে সম্মান রক্ষার্থে মুখের উপর কথা বলে না, কিন্তু কথা শুনেও না। এক মহা ঝামেলায় পড়েছেন তিনি। কি ব্যাপার, এই সময় কোথায় যাচ্ছিস?
সাদিদ দেয়াল ঘড়িতে এক নজর তাকালো। পাসপোর্ট এবং কিছু টাকার প্রয়োজন না পড়লে এই মুহূর্তে সে ভুলেও বাসায় আসতো না। যেহেতু মুখোমুখি হতেই হয়েছে তাই উত্তরও দিতে হবে। সে সামনে তাকিয়ে সোজা সাপটা জবাব দিল। নীলাদের গ্রামের বাড়ি। কি কি বললি তুই? যা শুনতে পেয়েছ ঠিকই, তাই বলেছি। আমি চট্টগ্রাম যাচ্ছি। খবরদার সাদি, যদি এই রাতে চট্টগ্রামের পথে রওনা দিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই মুহূর্তে তোমার যে খারাপ কেউ হতেও পারবে না মা। তোমার সম্মান আমার কাছে কত উঁচুতে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তেমনভাবে নীলাঞ্জনার প্রতি রয়েছে স্বামী হিসেবে আমার কিছু দায়িত্ব। বিপদের সময় আত্মীয় স্বজনদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হয়। কিন্তু তুমি কি করছো? এতটা নির্দয় তো আমার মা হতে পারে না। তুমি এই মুহূর্তে আমার মা নও। তুমি কেবল আভিজাত্যের চাদরে ঘেরা মিসেস হাসিবুর রহমান। আমার মা এতটা পাষাণ হতে পারে না। যা আমি পাষাণী, নিজ সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে যদি আমাকে পাষাণের উপাধি দেওয়া হয় তাতে আমার আপত্তি নেই। সাদিদ পা ফেলে কয়েক কদম এগিয়ে আসলো। শায়লা রহমানের মুখোমুখি দাঁড়িয়ে মায়ের মুখটা আজলা ভরে কপালে চুমু দিল। এতক্ষণ নিজের মধ্যে ধরে রাখা ঝাঁঝালো রূপটা তিনি আর দেখাতে পারলেন না। ছেলের আদর মাখা মমতায় তার বুকে মুখ লুকিয়ে কেঁদে দিলেন। সাদিদ তাকে সযত্নে বুকে আগলে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই তো আমার মা। এতদিন আমার এই মাটা কোথায় ছিল? ছেলের আদর পেয়ে মায়ের মন আরও গলে গেল, কিন্তু তিনি মুখে কিছু বলতে পারলেন না। সাদিদ তার মাথায় অনবরত হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভালোবাসি মা, খুব ভালোবাসি। ভালোবাসার সাথে সাথে শ্রদ্ধাও ভীষণ করি। এমন কাজ করো না যাতে করে মুখ ফিরিয়ে রাখতে হয়। শায়লা রহমান মাথা তুলে অভিমানী নজর দিতেই সাদিদ তার মাথায় চুমু দিল। মায়ের অভিমানের পাহাড়টা গুড়িয়ে দিতে পর মুহূর্তেই বুকে আগলে ধরল। অতঃপর বলল, তেমনভাবে নীলাঞ্জনাকেও আমি ভীষণ ভালোবাসি মা। সে শুধু আমার ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নয়, সঙ্গে রয়েছে তার প্রতি দায়িত্ব এবং কর্তব্য। নিজের দায়িত্ব থেকে পিছু পা তারাই হয় যারা কাপুরুষ। আমি তো কাপুরুষ নই, না তোমরা আমাকে তেমন শিক্ষা দিয়েছ। তাই মা, আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও। ভালোবাসার মানুষকে যে শুধু ভালোবাসলেই হয় না, বিশ্বাসও করতে হয়। আমি নীলাঞ্জনাকে বিশ্বাস করি মা, সাথে নিজের ভালোবাসার ওপর প্রচণ্ড বিশ্বাস করি। কেবলমাত্র একটা চিঠি হাতে পেয়ে আমি তার উপর থেকে নজর সরিয়ে নিতে পারবো না। আমার বিশ্বাস সে আমাকে কখনো ছেড়ে যেতে পারবে না। যদি কখনো এমনটা সত্যি হয়ে দাঁড়ায় না, তার পিছনে নির্ঘাত কোনো সত্যতা লুকিয়ে রয়েছে এবং আমাকে এখন সেই সত্যিটুকুই খুঁজে বের করতে হবে। আর যার জন্য নীলাঞ্জনাকে আমার প্রয়োজন। আমাকে যেতে দাও মা, আমাকে যেতে দাও। সাদিদ তাকে ছাড়িয়ে দ্রুত সদর দরজা পেরিয়ে বেরিয়ে গেল। শায়লা রহমান ছেলের গমন পথের দিকে তাকিয়ে রয়েছেন। সে আর পিছু ডাকবে না। এরপরও নিজের ভুল বুঝতে না পারলে তিনি নিজেকে হয়তো কখনো ক্ষমা করতে পারবেন না। সাদিদ তার চোখে অপার ভালোবাসার এক নিদর্শন তুলে দিয়ে গেছে। ছেলের এমন মনোভাবে সে মা হয়ে গর্বিত। কতজন ছেলে তার ভালোবাসার মানুষকে নিয়ে এতটা ভাবে, সবাই যখন তার বিপরীতে, তারপরও কিভাবে ঠায় আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকতে পারে। ছেলেটা চলে গেছে, নতুবা তিনি তাকে ডেকে এনে অফকোর্স জিজ্ঞাসা করতেন, এতটা ভালো কবে বাসলি বাপ? তোর মাও তো হয়তো এতটা ভালোবাসার গভীরতা দেখিনি যতটা না আজ তোর চোখে নীলার জন্য ভালোবাসা প্রবাহমান। সাদিদ ক্যাব ডেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলতে শুরু করল। বাহিরে মৃদু হাওয়া বইছে। ঝিরিঝিরি বাতাসে আধ খোলা জানালা দিয়ে মৃদু বাতাস এসে সাদিদের সিল্কি চুলগুলোকে ক্রমাগত নাড়িয়ে দিয়ে যাচ্ছে। যদিও চুলগুলো বড্ড নির্জীব, এলোমেলো, কয়েকদিনের অবহেলা, অযত্নে যেন তারাও নিজেদের প্রাণ হারিয়ে বসেছে। সাদিদের সেদিকে খেয়ালই নেই। সে শূন্য দৃষ্টিতে জানালার বাহিরে দৃষ্টি দিয়ে রেখেছে। মনে চলেছে ঝড়, সাথে হাজারো চিন্তা। চট্টগ্রাম যাওয়ার কথা শুনে অর্ণব এটাকে সম্পূর্ণ বোকামি বলেছে। শত হলেও নীলা যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে ধরা পড়ার জন্য নিশ্চয়ই নিজের এলাকায় যাবে না। কিন্তু সাদিদ তারপরও সেখানে যেতে চায়। নীলার যাওয়ার মতো জায়গা রয়েছে এমন কোনো স্থান সে বাদ রাখতে চায় না। আশার শেষ বিন্দু পর্যন্ত সে যাবে। প্রয়োজন পড়লে শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশের প্রতিটি জায়গায় সে নীলার খোঁজ চালু রাখবে। তবু তার প্রাণ পাখিকে সে খোঁজে বের করতে চায়। শুধু সৃষ্টিকর্তার কাছে তার এতটুকুই প্রার্থনা যেন নীলা যেখানেই থাকুক না কেন ভালো থাকুক। অন্ততপক্ষে সাদিদ তাকে খুঁজে বের করা অবধি তাকে ভালো যে থাকতেই হবে। প্রায় 2 মাস পর মানুষ তার বর্তমান সময় নিয়ে সন্তুষ্ট থাকুক আর নাই বা থাকুক, প্রবহমান সময় কারো জন্য নিজের গতির বিরতি দেয় না।
সে আদি থেকে অন্ত বিরতিহীনভাবে চলার চুক্তি নিয়েছে। তেমনিভাবে সাদিদও নিজের প্রিয়তমার জন্য হৃদয়হীন সময়টাকে আটকে রাখতে পারেনি। দিন শেষে প্রিয়তমার কপালে উষ্ণ চুম্বন এঁকে দেওয়ার সামর্থ্য তার হয়নি। সৃষ্টিকর্তা তার পছন্দের বান্দাদের অনেক পরীক্ষা নেন। সাদিদ এই পরীক্ষা দিতে ইচ্ছুক নয়। সে এই দমবন্ধকর পরীক্ষার ছাত্রই হতে চাচ্ছে না। বাংলাদেশের একেবারের উত্তরাঞ্চল হিসেবে পঞ্চগড়ের শীতের তাপমাত্রা বরাবরই ভয়াবহ আকারের। এই শীতের সকালেও গায়ে চাদর আর পিঠে ছোট ব্যাগ ঝুলিয়ে কাউকে ছুটে চলতে দেখা যাচ্ছে। এত সকালে রাস্তায় কাউকে তেমন একটা দেখা যাচ্ছে না। হুটহাট মাঠে যাওয়া কৃষকদের সাথে দেখা হলেই সে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করছে। তেমনিভাবে পিঠে খেজুরের রস চাপিয়ে দেয়া এক রসের লোককে দেখে সে এগিয়ে গেল। শীতে থরথর করে কাঁপা হাতটার সামনে এগিয়ে দিয়ে বলল, চাচা, এই মেয়েটাকে কখনো দেখেছেন? আজ বা তারও আগে? অপরিচিত লোকটা নিজের কানটুপিটা একটু নিচে নামিয়ে সাদিদের বাড়িয়ে দেয়া মোবাইলের দিকে তাকালো। কয়েক সেকেন্ড ভালোভাবে দেখে নিয়ে কাঁপা স্বরে বলল। সাদিদ মাথা নিচু করে হতাশার নিঃশ্বাস ত্যাগ করল। আর কত, একটুখানি আশার আলো কি খুঁজে পাওয়া যাবে না? লোকটি এখনও যায়নি। সাদিদের সামনে দাঁড়িয়েই তার আগাগোড়া ভালোভাবে পরিলক্ষিত করছে। তাদের এলাকার মনে হচ্ছে না। সে কিছু বলবে তার আগেই ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে কাউকে দৌড়ে আসতে দেখা গেল। সে সাদিদের থেকে দৃষ্টি সরিয়ে সেদিকে মনোযোগ দিল। কয়েক সেকেন্ড পরই তারা ঘন কুয়াশার চাদর ভেদ করে সম্মুখে এসে দাঁড়ালো। একজন নয়, দুইটা ছেলে। সে কিছু বুঝবে তার আগেই ছেলে দুটো ধিরিম ধারিম সাদিদের পিঠে লাগালো। হারামি, তোর লেগা দুইটা দণ্ড ঘুমাইতেও শান্তি পায় না। হেই পোলা, আমার প্রাণের সখী, ঘুমের লগে তোর কি শত্রুতা? হ্যাঁ, এমন হহনের মতো পিছে পড়ে থাকোস কেন? বলেই তানভীর আরও দুইটা লাগালো। অপরদিকে সাদিদ নিঃশব্দে মার খাচ্ছে। অর্ণব তার চুপসে যাওয়া মুখ দেখে বলল, আরও জোরে দে, সম্ভব হইলে আমার পক্ষ থেকে 4টা দে। এই পাথরটার গায়ে হাত লাগাই ইতিমধ্যে আমার হাত ব্যথা করতেছে। তারা দুজন নিজেদের মধ্যেই কতক্ষণ বকবক করল, কিন্তু সাদিদের মুখ থেকে এখন পর্যন্ত একটা শব্দ বের করতে পারল না। দুইজনই একে অপরের দিকে তাকালো। এটা নতুন নয়। এই 2 মাসের মোট দিনের সংখ্যা অনুযায়ী সাদিদের মুখ থেকে 60টি কথা শুনেছে কিনা এতে সন্দেহ। সারাদিন পাগলের মতো এখানে সেখানে নীলাকে খুঁজে বেড়াবে, অতপর নিশ্চুপ হয়ে বসে থেকে নির্ঘুম রাত কাটাবে। তার স্মৃতি বুকে আগলে ধরে এত কষ্ট বুকে চেপে রেখেও ছেলেটা কান্না করে না। অশ্রুকণাগুলোকে আটকে রেখে আখিদয়গুলোকে সবসময় লাল বানিয়ে রাখবে। সাদিদ নিঃশব্দে সামনের দিকে এগিয়ে যেতে নিলেই অর্ণব এসে কাঁধে ধরে তাকে বাধা দিল। কাল রাতেও কিছু খাসনি, না খেয়ে বেঁচে থাকতে পারবি? চুপচাপ এখানে দাঁড়া। অর্ণব সাদিদকে ধরে রেখে রসওয়ালাকে বলে উঠল। চাচা, আমাদের 3 গ্লাস রস দেন। তাদের সবাইকে তিনি পাত্র থেকে রস দিলেন। সাদিদের হাতে গ্লাস দিতেই সে এক পলক অর্ণবের মুখপানে তাকালো। কিছু বলার আগেই অর্ণব বলল, তাকে লাভ নেই, এখন খা, নয়তো বা আমাদের হাতে শক্ত মার খা। সাদিদ চুপচাপ বসে গ্লাসে চুমুক দিল। এক চুমুক দিয়ে আর খেতে পারল না। কান্নারা এসে তার গলায় আটকে গেছে। সে ঢোক গিলে তাদের সামনে নিজেকে সামলে নিয়ে হনহনিয়ে হাঁটা ধরল। ঘন কুয়াশায় খুব অল্প সময়ে সে তাদের চোখের আড়াল হয়ে গেল। অর্ণব সেদিকে তাকিয়ে হতাশাজনক নিঃশ্বাস ফেলল। আর কত, এভাবে যে চলতে পারে না। নীলা ছাড়ার যে সাদিদ বেঁচে থাকতে পারবে না এই 2 মাসে, কারো সেটা বোঝার বাকি নেই। সবাই যত যাই বলুক না কেন, সাদিদ নীলাকে ছাড়া অসম্পূর্ণ। মেয়েটাকে ছাড়া হয়তো বাঁচবে না, কিন্তু সেটাকে বাঁচা বলে না। যেমনটা এই মুহূর্তে সে বেঁচে আছে, প্রাণহীন এক জীবন, যেখানে জীবন নামক প্রাণ থাকলেও প্রাণোজ্জ্বল জীবনের বড্ড সংকট। অর্ণব টাকা দিয়ে তানবীরকে নিয়ে সামনে এগিয়ে গেল। দূর থেকেই দেখা যাচ্ছে সাদিদ কয়েকজন শীতের সবজি বিক্রেতাদের ধরে ফোন দেখাচ্ছে। তারা দ্রুত পায়ে এগিয়ে গেল। সাদিদের মলিন মুখটা দেখেই তারা অনুমান করে নিয়েছে। এবার কোনো কথা না বলে নিঃশব্দে তার পেছনে হাঁটা ধরল। শূন্য রাস্তায় কয়েক কিলোমিটার হেঁটে তার ক্লান্ত লাগছে। পূর্বে হয়তো এমন কয়েক কিলো সে এমনিতেই জগিং টাইমে পার করে ফেলত, কিন্তু এখন আর পারে না। কেননা আজকাল মনের সাথে সাথে শরীরটাতে যে অসুখের বীজ বুনেছে, এত অবহেলা, অনিয়ম, অনাহার এসব যাবে কোথায়? শরীরের উপর দিয়েই তো যাবার কথা। ক্লান্ত সাদিদ পেছনে ফিরে তাকাতেই অর্ণব আর তানভীরকে দেখল। কথা বলতে ইচ্ছা করে না, তারপরও দাঁতে দাঁত চেপে বলে উঠল, কথা যেহেতু বলছিসই, তোর এই ধন্য মুখে অন্য কিছু বল। সরি ব্রাদার, এটা সম্ভব নয়।
বউ শুদ্ধ পারমিশন দিয়েছে, আর মা বাবা বলেছে ভাইকে ছাড়া বাড়ি পেলে তোকে বাড়ি ছাড়া করবো, তাই বাড়ি ছাড়া রিস্ক নিতে পারবো না। অর্ণবের কথা শুনে যে সাদিদ রেগে যাচ্ছে সেটা তার মুখে পরিলক্ষিত, তাই তাকে আরেকটু জ্বালাতে সে তানভীরের কাঁধ জড়িয়ে বলল, কি কস? আমার আবার কি সমস্যা? বউ নাই, তার উপর পরিবারও নাই। আমার তো জেহেনারাই তো নেই কাইত। ও সরি, একটা পিচ্ছি উঠবি আসে, সেও তো বোধের মতোই মহান, কোনো নিষেধাজ্ঞা নাই। তানভীর কতটুকু বলে দাঁত কেলালো। সাদিদ দুজনের উপর এক পলক বিরক্তিকর দৃষ্টি ফেলে কোনো কথা না বলে সামনে এগিয়ে গেল। তারাও নিজেদের মতো বকবক করতে করতে তার পেছনে চলল। সাদিদ আর কিছু বলতে গেল না। হাজারবার বললেও এরা যে তার পিছু ছাড়বে না এটা সে নিশ্চিত হয়ে গেছে। মনটা ভালো থাকলে হয়তো বন্ধুগুলোকে বুকে আগলে ধরত। এত ভালো কেন তারা? কিন্তু ইচ্ছে করে না। জীবনটা কেমন যেন নির্জীব হয়ে গেছে। সেখানে তার কিছুই আর ইচ্ছে করে না। সে কুয়াশা আচ্ছন্ন রাস্তায় আবারও বিরামহীন হাঁটতে লাগল। নীলা, খাবারটা খেয়ে নাও। তমার কথায় নীলার চোখ পিটপিট করে তার দিকে তাকালো। তমা তার মলিন মুখে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নীলার শরীরটা আজকাল খুব একটা ভালো যাচ্ছে না। গতকাল রাতেও জ্বর এসেছিল। এমনিতেই শুকনোতার উপর এই অবস্থায় খাবারের রুচি একেবারে চলে গেছে। যতটুকু খায় তার সবটুকু আবার বমি করে বের করে। এখন অবশ্য আগের থেকে বমির পরিমাণ একটু কমেছে, কিন্তু শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তমা ভেবে পায় না এমনটা চলতে থাকলে সামনে কি হবে। নীলাকে বাঁচানো সম্ভব হবে তো? তার উপরে এই বাচ্চা। তার নিজেকে বড্ড অসহায় মনে হয়। বড্ড ইচ্ছে করে এই অসহায় মেয়েটার একটু সাহায্য করতে, কিন্তু তাকে জমে যেতে হয়। কেননা দিন শেষে সেও ভীষণ অসহায়। পরিবার, পেটের দায়ে সব খারাপ কাজে জড়িয়ে পড়েছে। এখান থেকে পিছিয়ে যাওয়ার রাস্তা নেই। নীলাকে উঠতে না দেখে তমা নিজেই তাকে বাহু আগলে বিছানা থেকে উঠালো। শীতের সিজন শুরু হয়ে গিয়েছিল, তাই তমা তানহাকে নীলার থাকবার বিছানা নিয়ে কথা বলে। তানহা আপত্তি জানায়নি। নীলার জন্য একটা সিঙ্গেল বেডের ব্যবস্থা করতে পেরে তমা ভীষণ খুশি হয়েছিল, কিন্তু সেটা সবার নিকট অপ্রকাশিতই রয়ে গেল। নীলা নিস্তেজ কণ্ঠে বলে উঠল, আপু, আজ কত তারিখ? ডিসেম্বর মাসের 20 তারিখ। কেন, কি হয়েছে? নীলা কিছু বলতো না। চোখ জোড়ায় ঝাপসা হয়ে গেছে। মনে পড়ছে পুরনো অনেক সুখ স্মৃতি। সব ঠিক তাহলে আজকের দিনটা কতই না সুন্দর হতো। সে সাদিদ এবং তাদের সন্তান। ভাবতেই নীলার মন পুলকিত হয়। আবার বর্তমান ভেবে বুকটা চাপা কষ্টে ভরে ওঠে। নীলাকে পেটের উপর হাত রাখতে দেখে তমাও সেদিকে তাকালো। যদিও 4 মাসে বাচ্চার অস্তিত্ব খুব একটা ভালো বোঝা যায় না, কিন্তু নীলা এত পরিমাণ শুকিয়েছে যে এখন এই কাঠ শরীরে কেবল হালকা উঁচু পেটটাই উকি দিয়ে থাকে। নীলা আলতো করে নিজের পেটে কয়েকবার হাত বুলিয়ে দিল। অতঃপর পেটে হাত রেখে চোখজোড়া বন্ধ করে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলে উঠল, আমি কোথায়? আমি যে আশায় রয়েছি, আমাদেরকে নিয়ে যাবে না? খুব কষ্ট হচ্ছে। নীলা আর কান্না চেপে রাখতে পারল না। শুকনো গালগুলো মুহূর্তেই ভিজে গেল। তমা তার সামনেই বসা ছিল। সে আর নিজেকে দমিয়ে রাখতে পারছে না। নীলা বহুবার তার হাতে পায়ে ধরে অনুরোধ জানিয়েছে। শুধু তাকে নয়, তানহা এমনকি ইমরানের কাছেও। যদিও সে নীলার পথ থেকে সরে দাঁড়িয়েছে, কিন্তু যতদিন ছিল নিজের জন্য নয়, তার সন্তানদের ভালোর কথা চিন্তা করে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছে। কিন্তু ওই পাষাণগুলোর মন গলাতে পারেনি। নীলার প্রেগনেন্সির কথা জেনেই ইমরান তার নিজের রাস্তা ধরেছে। সে তানহাকে সোজা বলেছে তার আর নীলার প্রতি কোনো আগ্রহ নেই। তাই তানহা যদি এখন নিজের স্বার্থে নীলার খুনও করে ফেলে, সেটাতে তার কোনো আপত্তি থাকবে না। কিন্তু মুখ বন্ধ রাখার জন্য নগদ অর্থের প্রস্তাব অবশ্যই রেখেছে, এবং তানহা সেটাতে আপত্তি করেনি। তাদের এসব কথাবার্তা সব নীলার সম্মুখেই হয়েছিল। তাই তমা অথবা কারো জানার আর বাকি নেই। তমা এটা বুঝতে পারে না আপন রক্তের মানুষগুলো এইরকম পশুর ন্যায় কিভাবে আচরণ করতে পারে, আর না বুঝতে পারে তানহার নীলাকে বাঁচিয়ে রাখার আসল উদ্দেশ্য। সে চাইলেই পারত এতদিনে নীলাসহ তার বাচ্চাকে মাটির নিচে জিন্দা পুঁতে ফেলতে, কিন্তু সে সেটা করেনি। এমনকি নীলাকে মুক্তিও দেয়নি। এভাবেই এতদিন যাবৎ মেয়েটাকে বন্দি রেখে দিয়েছে। তমা আবারও নিঃশব্দে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নীলার উদ্দেশ্যে বলল, খাবারটা খাও, নতুবা নিজের সাথে সাথে বাচ্চাটাকেও কষ্ট দিবে। পা দুটো আঁকড়ে ধরল। আকস্মিক এমন কাণ্ডে তমা হতবাক। বুঝে আসতে সে নীলার থেকে নিজের পা সরিয়ে নিতে চাইল, কিন্তু নীলা কিছুতেই ছাড়ছে না। এ কি কি করছো সব? আবারও পাগলামি শুরু করেছো? পা ছাড়ো নীলা। আপু প্লিজ আমাকে সাহায্য করো। তুমি আমার বড় বোনের মতো। ছোট বোনকে এই বিপদের সময় একটু সাহায্য করো।
নীলা কি হচ্ছে কি এসব? ছাড়ো বলছি। তুমি যেটা বলছো সেটা আমার পক্ষে করা সম্ভব নয়। ছাড়ো পা। আপু দোহাই লাগে একটু সাহায্য করো। আমি নিজের জন্য চিন্তা করছি না, আমার বাচ্চাটা এভাবে থাকলে বাঁচবে না। ও আমার কাছে আমানত আপু, আমি মা হয়ে কিছু করতে পারছি না। প্লিজ আমাকে একটু সাহায্য করো। নীলার কান্নামাখা কণ্ঠের আবদারগুলো তমার আর সহ্য হচ্ছে না। না তাকে দুর্বল হলে চলবে না, সে জোরপূর্বক নীলার হাত থেকে নিজের পা ছাড়িয়ে উঠে দাঁড়ালো। নীলার কান্নাগুলো বাদ মানছে না, সে হাঁটুতে মাথা গুজে ফুপিয়ে কেঁদে উঠল। এতগুলো অমানুষের মাঝে শুধু এই তমা মেয়েটাকেই তার আপন মনে হতো। এতগুলো দিন কেবলমাত্র এই মেয়েটাই সবসময় নীলার পাশে থাকার চেষ্টা করেছে, এতগুলো চোখকে ফাঁকি দিয়ে নীলার খেয়াল রাখার চেষ্টা করেছে, তাকে এই বন্দি জীবন থেকে বের করতে না পারলেও সব সময় পাশে থাকার চেষ্টা করেছে। শেষ আশাটুকু বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় নীলার কান্নাগুলো থামছে না। কি করবে সে? কিভাবে সাদিদকে তার এই অবস্থার কথা জানাবে? কেউ কি সাহায্য করবে না? সবাই তো বলে সৃষ্টিকর্তা তার বান্দাদের জন্য আশার সব দরজা একসাথে বন্ধ করে দেয় না, কিন্তু নীলা যে এখানে পুরোপুরি আশাহীন হয়ে বসে রয়েছে। হঠাৎ করেই মাথায় কারো হাতের স্পর্শে নীলা মাথা তুলে তাকালো। তার সামনে তমা বসে রয়েছে, সে এখনো যায়নি। সে নীলার কাছে ফিরে এসেছে, তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলছে। নীলা কিছু বুঝে উঠতে পারছে না, সে কেবল নিষ্পলক তমার মুখপানে তাকিয়ে রয়েছে। নীলার এমন চাহনি দেখে তমা নিঃশব্দে মৃদু হাসল, তারপর নিজের জিন্সের প্যান্টের পকেট থেকে ফোন বের করে নীলার সামনে ধরল। নীলা একবার তার দিকে তাকাচ্ছে তো একবার ফোনের দিকে। সে আবারও মুচকি হাসল, অতঃপর বেশ স্বাভাবিক স্বরেই বলে উঠল, কি এতক্ষণ তো অনেক পাগলামি করছিলে, এখন কি হয়েছে? নাও ধরো, জানাও তাকে, নিয়ে যেতে বলো এই বন্দি জীবন থেকে। নীলা কয়েক মুহূর্ত নির্বাক তমার মুখপানে তাকিয়ে রইল। সম্পূর্ণ বিষয়টা বুঝে আসতেই তার চোখ জোড়া আবারও ঝাপসা হতে লাগলো। এত খুশি সে প্রকাশ করতে পারছে না। সে কান্না থামাতে ঠোঁট কামড়ে ধরল। তমার হাত থেকে ফোন নিয়ে কল লাগাতে গেলেই সে হঠাৎ থেমে গেল। সে তো অমানুষ নয়, তার মানবিকতা তাকে বাধা দিচ্ছে। সে কান্না মিশ্রিত অসহায় কণ্ঠে বলে উঠল, আপু, তোমার মা এবং ভাই আর তুমি, তারা যদি জানতে পারে তাহলে আমাকে বাঁচিয়ে রাখলেও তোমাকে ছাড়বে না। আমি কি করব আপু? তমা নীলার নিষ্পাপ মুখটাতে তাকালো। তার মতো মেয়ের থেকে এমনটাই আশা করা যায়, এই কয়েকটা মাসে তাকে বেশ ভালোই বুঝতে পেরেছে সে। তাই তমা আর অবাক হলো না, বরং নীলার অশ্রুসিক্ত ভেজা গালগুলো মুছিয়ে দিয়ে বলল, আমার কথা বাদ দাও। তুমি তো বলেছিলে তোমার স্বামী অনেক বড়লোক, টাকা পয়সার অভাব তাদের কোনো কালই ছিল না। যদি বেঁচে ফিরতে পারো তাহলে তাকে বলো আমার মা আর ভাইকে যেন দেখে রাখে। আমার পরিবারে আমি ছাড়া উপার্জনের আর কেউ নেই, তারা সুখে থাকলে আমি মরে গেলেও শান্তি পাবো। তমা নিজের কথাটা শেষ করে মলিন হাসল। নীলার চোখ জোড়া ভেজা। কে বলেছে আপন আপনই হয়? কখনো কখনো আপন মানুষগুলো বুকে ছুরি বিঁধতে পারলেও দূরের লোকগুলো ক্ষতস্থানে মলম লাগাতে এগিয়ে আসে। নীলাকে সিদ্ধান্তহীনতায় ভুগতে দেখে তমা নিজেই তার হাতে ফোন তুলে দিয়ে বলল, সময় নষ্ট করো না নীলা, এই সময়টুকুর বড্ড দাম। কেউ চলে আসলে আমি তখন কিছুই করতে পারবো না। প্লিজ তাড়াতাড়ি করো, আমার কথা ভেবো না, জানাও তাকে। তমা নীলার কাছে আর বসল না। দরজার সামনে দাঁড়িয়ে কেউ তাদেরকে খেয়াল করেছে কিনা সেটা দেখল। তাকে বেরিয়ে আসতে দেখে একজন ছেলে বলে উঠল, এতক্ষণ কি করস? মেয়েটা অসুস্থ, আবার বমি করেছে, তাই পরিষ্কার করতে সময় লাগলো। ছেলেটা আর কিছু বলল না। নীলার এই অবস্থা সবাই জানে, তাই নিজেদের মধ্যে আবার কথা বলতে শুরু করলো। তমা স্বস্তির শ্বাস ফেলল। অপরদিকে নীলা এখনও ফোন হাতে নিয়ে বসে রয়েছে। তার শরীর মারাত্মকভাবে কাঁপছে, কিন্তু সে আর এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে গিয়ে সময় নষ্ট করতে পারবে না। তাই কাঁপা হাতে ফোন লাগালো। কুয়াশার চাদর সরিয়ে পঞ্চগড়ের এই ছোট্ট গ্রামে হালকা রৌদ্রের আলো ফুটছে। যদিও সূর্যোদয় আরও অনেক আগেই হয়েছে, তারপরও প্রচণ্ড কুয়াশায় সূর্যের আলোর দেখা পাওয়া কঠিন। তানভীর আর অর্ণব স্থানীয় একটা রাস্তার পাশের ছোট্ট হোটেলে সকালের নাস্তা করতে বসেছে। সাদিদ বসতে চায়নি, কিন্তু তারপরও তাকে জোর করে বসিয়ে খাবার সামনে দিয়েছে। অর্ণব তানভীর খাওয়া শুরু করলেও তার খাবারের প্লেট এখনও একই জায়গায়। তা দেখে তানভীর বিরক্তির স্বরে বলে উঠল, তুই কি রোবট? না খায় এইভাবে চলবো? দুই কদম হাঁটার আগেই তো উষ্টা খেয়ে পড়বি। ফাইজলামি না করে খা। তুই তো অবুঝ না রে ভাই, অবুঝ হলে না হয় বুঝতাম। দ্রুত নাস্তা শেষ কর,
তারপর তো আবার তোর অভিযান অব্যাহত রাখতে হইব। শক্তির দরকার না, খা জলদি। সাদিদকে তারপরও এক ধ্যানে বসে থাকতে দেখে তানবীর বিড়বিড়িয়ে তার গাল বন্ধ করল। সাদিদের তাতে কোনো খেয়াল নেই। সে নিষ্পলক সামনের খোলা মাঠের দিকে তাকিয়ে রয়েছে। সে যেন মানুষ হয়েও আজ রোবট হয়ে গেছে। ফোনের আওয়াজে তার ধ্যান কাটল। সে পকেট হাতড়ে ফোন বের করল। অপরিচিত নাম্বার থেকে কল আসছে। সাদিদ চোখ জোড়া কুঁচকে নিয়ে ফোনের ডিসপ্লের দিকে তাকালো। আজকাল শায়দা রহমান বিভিন্ন জনের ফোন থেকে কল করে তাকে বাড়ি ফিরে যাবার কথা বলে। এবারও হয়তো তিনি কল করেছেন বিধায় প্রথমবারে সাদিদ ফোন রিসিভ করল না। বারবার মায়ের কথার অবাধ্য হতে ভালো লাগে না। আবার তিনি যা বলেন সেটাও সাদিদের পক্ষে শোনা সম্ভব নয়। নীলাকে খুঁজে পাক আর না পাক, কিন্তু হাত গুটিয়ে সে বাসায় বসে থাকতে পারবে না। সবাই এটাকে তার পাগলামি বললেও সে নিজের সিদ্ধান্তে অনড়। বাড়ি থেকে যেহেতু বের হয়েছে, নীলাকে সাথে না নিয়ে সে ফিরবে না। যদি আজীবন চলে যায় তাতেও সাদিদ নিজের প্রাণ পাখিকে ব্যতীত গৃহে প্রবেশ করবে না। আবারও কল আসাতে সাদিদ এবার রিসিভ করল। কানে ফোন লাগিয়ে হ্যালো বলতেই অপর পাশ থেকে ফুপিয়ে কান্নার ভেসে আসতে লাগলো। সাদিদ আচমকা এমন ঘটনায় কপাল কুঁচকে নিল। কিন্তু সেকেন্ড সময় অতিবাহিত হয়ে মস্তিষ্কে তার অপর পাশের শব্দের উৎস পৌঁছাতেই সাদিদের চোখ জোড়া ঝাপসা হয়ে উঠল। সে ধরা গলায় মায়াভরা কণ্ঠে ডেকে উঠল, আখি। কতগুলো দিন পর এই ডাক্তার নীলার কর্ণকুহরে এসে পৌঁছেছে। সে নিজেকে সামলাতে পারছে না। বারবার কিছু বলতে চাইছে, কিন্তু কান্নারা গলায় আটকে গেছে। অপর পাশ থেকে এবার সাদিদের অস্থির কণ্ঠ ভেসে আসলো, হ্যাঁ পাখি, লক্ষ্মী বউ আমার, একদম কান্না করে না। আমি আছি তো, কান্না থামাও। আমি কি হয়েছে বলো আমাকে। ইমরান পাখি, এমন করে কাঁদে না, কষ্ট পাচ্ছি তো। সাদিদ নিজেকে শান্ত রাখতে পারছে না। এতদিন পর নীলার কণ্ঠ শুনতে পাওয়া, তার উপর আবার এখন এমন করে কান্না করছে। সে আশেপাশের সবকিছু ভুলে ক্রমাগত পাগলের মতো চেঁচিয়ে যাচ্ছে, প্রাণ পাখি কথা বলো, এমন করে থাকে না, বলো না আমাকে প্লিজ, কিছু তো বলো। অর্ণব তানবীরও সাদিদের অস্থিরতায় উঠে দাঁড়িয়েছেন। সাদিদের কথা শুনে তাদের আর বুঝতে বাকি নেই ফোনের অপর পাশের ব্যক্তিটিকে। কিন্তু এভাবে সাদিদের পাগলামিতে কিছু সমাধান হবে না। তাই অর্ণব এগিয়ে গিয়ে জোরপূর্বক সাদিদের হাত থেকে ফোন নিয়ে সেটা লাউডস্পিকারে দিল। তারাও স্পষ্ট নীলার ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পারছে। নীলা, কি হয়েছে কথা বলো, এইভাবে কাঁদলে বুঝবো কিভাবে। আমি নীলা নই, তমা বলছি। আর ফোনে কথা বলা সম্ভব নয়। আপনি কোথায় আছেন? আপনি কে? আমার পাখি কোথায়? আমার পাখিকে দিন। আমার পাখি কাঁদে কেন? আপনি কাঁদিয়েছেন ওকে? ছাড়বো না কিন্তু, একেবারে মেরে ফেলবো। চুপ কর সাদি, সবসময় মারামারিতে থাকিস। অপরদিকে তমা কানে ফোন লাগিয়ে নিঃশব্দে হাসছে। ফোনের অপর পাশ থেকে সাদিদের এমন ধমকি শুনে তার বড্ড হাসি পাচ্ছে। কিন্তু এখন হাসার সময় নয়। আবারও এক পলক দরজার দিকে খেয়াল করে সে নিচু স্বরে বলে উঠল, আপনার পাখি রাঙামাটিতে রয়েছে, দ্রুত এসে পাখিকে নিয়ে যান। আমি অ্যাড্রেস এই নাম্বারে সেন্ড করে দিচ্ছি, কিন্তু একা আসার ভুল করবেন না, তাহলে কেউ জীবিত ফিরে যেতে পারবেন না। সম্ভব হলে পুলিশ ফোর্স নিয়ে আসার চেষ্টা করবেন, আর কল দিবেন না আমাকে, নতুবা বিপদে পড়তে হবে। পাখি, আমার পাখি, ওকে দিন। ওর প্লিজ বুঝার চেষ্টা করুন, নতুবা বিপদ আরও বাড়বে। তমা তাদেরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। নীলা মুখ চেপে কান্না করছে। তমা এখনও নিঃশব্দে হেসে যাচ্ছে। পাগল মেয়ে, এত কান্না করলে চলবে? নীলা তমাকে চাপড়ে ধরল। এত খুশি সে কিভাবে প্রকাশ করবে? কতদিন পর আজকে সেই প্রিয় কণ্ঠটা শুনতে পেল। সে তমার কাঁধে মুখ চেপে কান্না মিশ্রিত গলায় বলতে লাগলো, আমি তোমার কাছে ঋণী আপু, সারা জীবনেও তোমার এই ঋণ শোধ করতে পারবো না। অপরদিকে সাদিদের ফোনে তমা লোকেশন সেন্ড করেছে এবং তার সাথে ছোট্ট একটা ইনফরমেশনও দিয়েছে, যেটা দেখে তাদের আর বোঝার বাকি নেই যে নীলা কোনো বিপদে রয়েছে। সাদিদ তো এখন পাগল প্রায়। এতদিন সন্ধান ছিল না, আর এখন সন্ধান পেয়েছে, তাও এমনভাবে সাদিদকে আর পায়কে। সে জায়গা থেকেই পাগলের মতো দৌড় শুরু করেছে। তার মাথায় শুধু একটাই চিন্তা, কতক্ষণে তার প্রাণ পাখিটার কাছে পৌঁছাতে পারবে, তাকে বুক পাঁজরে আঁকড়ে ধরতে পারবে। অস্থির সাদিদের পেছনে অর্ণব তানবীরও দৌড়ে আসছে। এই জন্যই তারা এতটা দিন সাদিদকে একা ছাড়েনি। সাদিদ বিরক্ত হয়ে যেতে বললেও তারা সব সময় সুপার গ্লুর মতো তার পেছনে লেগেছিল। কখনো তো কেবলমাত্র বন্ধু বলে মনে করেনি, তাই ভেবে এসেছে, আর এখনও ভাবে, তাই তো পিছু ছাড়তে পারেনি।
তারা এগিয়ে এসে একটা অটোরিকশা পেল। 3 জনই তাতে উঠল। সাদিদ অস্থির কণ্ঠে বলে উঠল, ভাই জলদি বাস স্টেশন যান। চালক জলদি চালিয়ে যাচ্ছে, তারপরও সাদিদের যেন তাতে পোষাচ্ছে না। সে অস্থিরতা মিশ্রিত রাগী স্বরে ধমকে উঠল, আপনি গাড়ি চালাচ্ছেন না কেন? জলদি আসুন, নতুবা জায়গা দেন আমি চালাই। সাদিদের পাগলামি মার্কা কথাবার্তা শুনে চালক হতবাক। কি বলে এই লোক? অর্ণব পাশ থেকে তাকে শান্ত করতে বলল, পাগলামি করিস না সাদি, উনি জোরেই চালিয়ে যাচ্ছে। তানবীর অর্ণব পাশ থেকে আরও অনেক কিছুই বলে যাচ্ছে, কিন্তু কোনো কিছুতেই সাদিদ শান্ত হতে পারছে না। এক একটা সেকেন্ড যেন বিষ কাটার মতো হয়ে গেছে। সাদিদরা রাঙামাটি এসে পৌঁছাতে পৌঁছাতে সেই দিন পার হয়ে নতুন দিনের সূচনা হয়েছে। ভয়ে বোধহয় সাদিদের আত্মায় এক ফোঁটা পানি অবশিষ্ট নেই। এত ভয় সে আজকের আগে কখনো পায়নি। এখনও ভয় দূর হচ্ছে না। যতক্ষণ বা পর্যন্ত নীলাকে তার সামনে সুস্থ অবস্থায় পাচ্ছে, এই ভয় অস্থিরতা দূর হবার নয়। সাদিদ বাহিরের দিকে তাকালো। চারপাশে গাছগাছালিতে ঘেরা ঘন জঙ্গল, এখনও ভোরের আলো পৃথিবীর বুকে ফোটেনি। অন্ধকার রাস্তায় পুলিশ ভ্যানে তারা ক্রমাগত এগিয়ে যাচ্ছে। স্থানীয় পুলিশের একদল টিম তাদের সাথে রয়েছে। সাদিদদের পুলিশ স্টেশনে যেতে হয়নি। ঢাকা মহানগরীর পুলিশ অফিসারই তাদেরকে ইনফর্ম করেছে। পঞ্চগড় থেকে ফেরার রাস্তায় তারা ঢাকায় মহানগরীর পুলিশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিল। সাদিদ সেদিন রাগারাগি করলেও পরে অর্ণব গিয়ে তাদের সাথে কথা বলে তখনকার সবটুকু পরিস্থিতি বুঝিয়ে বলে। ফলাফলে তারাও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এতদিন নীলার খোঁজ জানার জন্য তাদের টিমও কাজ করেছে, আর সেজন্যই তানহা নীলার নিরাপত্তা আরও জোরদার করে। কিন্তু নীলার ভাগ্যে হয়তো সেটা ছিল না, তাই তাদের এত অভিযানও কাজে আসেনি। এতদিন পর আসার একটু আলো দেখেছে সবাই, তাই সবার মনোবলে ভীষণ দৃঢ়। পূর্বে সতর্ক থাকাতে তারা কোনো ভুল করার সুযোগ রাখেনি। সাদিদও ভেতরে ভেতরেই নিজের অস্থিরতাটা লুকায়িত করেছে। এটা তার প্রাণ পাখির সাথে জড়িত, তাই নিজের পাগলামির জন্য সে কখনোই নীলার ক্ষতি হতে দিবে না। যেহেতু রাতের শেষ প্রহর চলছে, তাই পাহারা দেয় এমন অনেকগুলো গার্ড বিশ্রাম নিচ্ছিল। এর মধ্যেই সাদিদরা তমার দেয়া ঠিকানাতে এসে পৌঁছালো। এতগুলো গার্ড দেখে সাদিদরাও অবাক হয়েছে। নীলার সাথে এমন শত্রুতা কার থাকতে পারে, যার দরুন এভাবে তাকে আটকে রেখেছিল? তারা বেশ বুদ্ধিমত্তার সাথে সামনে এগিয়ে যেতে লাগলো, কিন্তু ভেতরে পৌঁছাতে পৌঁছাতে তাদের উপস্থিতি তারা বুঝে যায়, আর শুরু হয় একে অপরের বিপক্ষে অস্ত্রধারী আক্রমণ। আচমকা এত গুলির শব্দে নীলার ঘুম ছুটে যায়। বেশিক্ষণ হয়নি তারা চোখ লেগেছে। সাদিদকে জানানোর পর থেকে এক দণ্ড স্থির থাকতে পারেনি, শুধু অস্থিরতার সময় অতিবাহিত করেছে। এখন এত গোলাগুলির আওয়াজে নীলা ভয় চুপসে গেছে। ভয়ে সে কানে হাত দিয়ে চেপে ধরেছে। অপরদিকে সাদিদের জন্য চিন্তায় শ্বাস আটকে যাওয়ার অবস্থা। হঠাৎ করে এমন গুলি বর্ষণ কেন? তাহলে কি সাদিদ তাকে নিয়ে যেতে এসেছে, আর তারা সাদিদের উপর হামলা করেছে? নীলার দম বন্ধ হয়ে যাচ্ছে। এমন চিন্তায় তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তারা নিজেকে মনে মনে দোষারোপ করে যাচ্ছে। তার জন্যই সাদিদ আজ এই বিপদে এসে পড়েছে। এখন তার যদি কোনো কিছু হয়ে যায়, নীলা কখনো নিজেকে এর জন্য ক্ষমা করতে পারবে না। আচমকা দরজা খুলে যাওয়াতে নীলা নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়ে ভয়ার্ত চোখে দরজার দিকে তাকালো। সাদিদ যতটাই না দ্রুত ঘরে প্রবেশ করেছিল নীলাকে সামনে রেখে, ততটাই থমকে গেল। কতগুলো মিনিট, কতগুলো ঘন্টা, এমনকি কতগুলো দিন পেরিয়ে প্রিয় মুখখানি তাদের দুজনেরই চোখের সামনে। নীলার চোখ জোড়া মুহূর্তেই ঝাপসা হয়ে গেল। অশ্রুকণা ভিড় জমিয়ে সাদিদকে ঝাপসামান দেখাচ্ছে, তাই নীলা দ্রুত চোখ মুছে আবারও সাদিদকে দু চোখ ভরে দেখতে লাগলো। সাদিদ কিভাবে দৌড়ে এসেছে সেটা সে নিজেও বোধহয় জানে না। প্রচণ্ড শক্ত করে সে নিজের সাথে প্রিয়তম স্ত্রীকে জড়িয়ে নিল। নীলার হাড়গোড় বোধহয় ভেঙে যাওয়ার উপক্রম, কিন্তু এতে তার বিন্দুমাত্র ব্যথা অনুভব হচ্ছে না। এই যে সুখের ব্যথা, আর সুখময় ব্যথা কখনো কষ্টের অনুভূতি দেয় না। খলিজা, I missed you. I missed you so much, baby. I missed you. সাদিদের ধরা গলা শুনে নীলা এবার ফুপিয়ে কেঁদে উঠল। শীতের কাপড়ের উপর দিয়ে সাদিদের পিঠে শক্ত করে আঁকড়ে ধরল। নীলার কান্নার আওয়াজ যেন শুনে সাদিদ তার কাঁধ থেকে মুখ উঠিয়ে প্রাণ পাখির মুখটা ধরল, কপালে দীর্ঘ চুমু খেল। লক্ষ্মী পাখি, কানে নামিয়ে এসেছি তো। কে শোনে কার কথা? নীলার কান্না কি আর থামে? প্রিয়তমার অশ্রুসিক্ত মুখটায় কানায় কানায় সাদিদ তার ঠোঁটের উষ্ণ পরশ বুলিয়ে দিতে লাগলো। ভেজা চোখ, ভেজা গাল, কপাল, নাক, কোনো কিছু বাদ রাখল না। আদরে আদরে প্রিয়তমাকে পূর্ণ করতে লাগলো। তারা নিজেদের মধ্যে এতটাই বিভোর যে পেছনে যে অর্ণব, তানবীর সহ পুরো পুলিশ ফোর্স দাঁড়িয়ে রয়েছে, সেদিকে তাদের কোনো খেয়াল নেই। নিজেরা লজ্জিত হয়ে তারা নিজেদের পথ দেখল। রুম থেকে বেরিয়ে যাবার মুহূর্তে সবার মুখেই ছিল চাপা হাসি। সাদিদ নীলাকে আবারও বুকে জড়িয়ে নিল। মাথায় গভীর চুমু খেয়ে চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল,
আর কাঁদেন না পাখি, কষ্ট হচ্ছে তো। আমাকে আবারও কষ্ট দেবে? আর কষ্ট দিলে মরে যাবো তো। নীলার হেঁচকি উঠছে। সে সাদিদের এমন কথা শুনে বুক থেকে মাথা তুলে তার মুখের উপর নিজের ডান হাত রেখে মাথা ডানে বামে নাড়িয়ে না করতে লাগলো। সাদিদের ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা দেখা গেল। সে নীলার হাতটা নিজের দুই হাতের মুঠিতে নিয়ে উষ্ণ চুম্বন এঁকে দিল। তার চোখ জোড়াও আবার ঝাপসা হয়ে গেছে। সে নীলার মুখপানে তাকিয়ে ভীষণ আবেগ অভিমান জড়ানো গলায় বলে উঠল, খুব কষ্ট দিয়েছিস পাখি, খুব কষ্ট। আম সরি, খুব সরি, আমি ক্ষমা করে দিন। সাদিদ নীলার কোমল অধর যুগল ছুঁয়ে দিয়ে অন্য উপায়ে মুখ বন্ধ করে দিল। নীলার শরীরে ক্রমশ শিহরণ বইছে। সাদিদ ঠোঁটে আলতো ছুঁয়ে দিয়ে সরে আসলো, কিন্তু আবারও কাছে গিয়ে ছোট করে একটা চুমু খেল। অতঃপর নীলার গালে নিজের দুই হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে বলল, ও আর কখনো এটা বলবে না। আমার পাখি কোনো অপরাধ করেনি, আর না কখনো করতে পারে। সরি বলার জন্য তাকে কিন্তু শাস্তি দেওয়া হবে। সাদিদের ভয়ঙ্কর সব শাস্তি তার জন্য বরাদ্দ করব। নীলা এবার ফিক করে হেসে উঠল। সাদিদ তার হাসির আওয়াজ পেয়ে নিজেও নিঃশব্দে মৃদু হাসল। মাথা নিচু করে ঠোঁটের কোণে আলতো করে চুমু খেয়ে বলল, আপাতত সরি বলার জন্য এতটুকু দিলাম, বাকিটুকু দেনা রইল। সবার ক্ষেত্রে বাকি নিয়ম নেই, স্পেশাল পার্সন বিধায় তৈরি করেছে। কিন্তু শাস্তি মওকুফ করা হবে না, সময় মতো সুদ সমেত একদম পুষিয়ে নেব। নীলা আবারও হাসল। সাদিদও প্রিয়তমার মিষ্টি হাসিতে হেসে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে নাকে নাক ঘষে দিল। সবকিছুকে ছাপিয়ে একে অপরের উষ্ণতায় প্রেমিক যুগল দিশেহারা। শীতের থরথর কাঁপুনির ঠান্ডায় নাকি এতদিনের শূন্যতাটুকু উষ্ণতার বেড়া জালে পূরণ করতে চাচ্ছে। আপাতত সেটা বোঝা মুশকিল। সাদিদ প্রিয়তমাকে একেবারে আষ্টে পৃষ্ঠে নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছে। নীলাও গুটিসুটি মেরে তার বুকে মাথা চেপে রেখেছে। সময় পরিবেশ সেটা তারা এই মুহূর্তে একেবারেই মনে রাখতে চাচ্ছে না। দুজনেই কেবলমাত্র একে অপরের শূন্যতার তৃষ্ণাটুকু উষ্ণতার চাদরে জড়িয়ে নিয়ে পূরণ করার পায়তারা করেছে। অবশেষে নীরবতার আচ্ছাদন ছেদ করে নীলাই নিচু স্বরে বলে উঠল, ভালোবাসি প্রিয়, অনেকটা বেশি ভালোবাসি। সাদিদ নিঃশব্দে হাসল। বুক থেকে নীলার মাথাটা তুলে তার দুই গালে নিজের হাত রাখল। অতঃপর একই স্বরে প্রতি উত্তর জানালো, আমি বাসি না পাখি, একদমই ভালোবাসি না। নীলা এমন উত্তরে কপাল কুঁচকে তাকালো। সাদিদ সেটা লক্ষ্য করে আঙুল দিয়ে তার কপালের রেখা ঠিক করে দিয়ে বলে উঠল, সত্যি তো বাসি না, আমি আমার বউ পাখিকে ভালোবাসি। তুমি বুঝি আমার বউ পাখি? নীলা এবার সাদিদের দুষ্টুমি বুঝতে পেরে মাথা নিচু করে হাসল। সাদিদের এতক্ষণে নিজের প্রাণ পাখিকে দেখার সুযোগ হয়েছে। এতক্ষণ তো সে বোধহয় এই দুনিয়াতেই ছিল না। সে তার নীলাঞ্জনা নামক সুখ পাখিকে নিয়ে তাদের নিজস্ব ভালোবাসাময় পৃথিবীতে মিষ্টি মুহূর্ত অতিবাহিত করছিল। সাদিদ বসা অবস্থাতেই নিজের প্রাণ পাখিটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো এবং মুহূর্তেই তার চোখ জোড়া ঝাপসা হয়ে গেল। একই অবস্থা হয়েছে তার। শরীরের হাড্ডিগুলো জেনে মাংস ভেদ করে উকি দিচ্ছে। ফর্সা চামড়াটাও অযত্ন অবহেলায় ফিকে পড়েছে। তার কোমল পাখিটার এই নিস্তেজ রূপ সাদিদের বুকের বাম পাশে যেন রক্তক্ষরণের সৃষ্টি করছে। নীলা লাজুক হেসে মাথা উঁচু করতেই সাদিদের দৃষ্টির সম্মুখীন হলো। তার চোখ জোড়া দেখে নীলাও তার গালে হাত রাখল। আলতো করে চোখে মুখে হাত বুলিয়ে বলে উঠল, কি হয়েছে? আপনার মুখটা এমন দেখা যাচ্ছে কেন? তারা আমার কলিজাটাকে খুব কষ্ট দিয়েছে, তাই না? নীলা আবারও নিচের দিকে দৃষ্টি দিল। পুরোনো কথাগুলো মনে হতেই তার চোখের কোণে অশ্রু জমতে শুরু করেছে। কতটা কষ্টের মুহূর্ত ছিল সেসব দিনগুলো, সেটা হয়তো নীলা ভাষায় প্রকাশ করতে পারবে না। প্রতিটা মুহূর্ত প্রিয় মানুষগুলোর অনুপস্থিতি, নিজের শারীরিক অসুস্থতায় সে বারবার বিষণ্ণতায় ডুবে থেকেছে। সাদিদ বুঝতে পারল তার প্রাণ পাখির কষ্ট হচ্ছে, তাই আর কিছু বলল না। শুধু এক হাতে তাকে নিজের বুকে আগলে নিয়ে তার মাথাটা বুকে শক্ত করে চেপে ধরল। কিন্তু হঠাৎ নীলার পেটের উপর নজর পড়তেই সাদিদের ভ্রুজোড়া আপন গতিতে কুঁচকে গেল। ডান ভ্রুটা তির্যকভাবে বাঁকা করে সে নীলার হালকা উঁচু পেটটার দিকে তাকিয়ে রয়েছে। হাড্ডিসার শরীরে উঁচু পেটটা কেমন যেন বেমানান। সাদিদ নিজের মনেই বিড়বিড় করল, পাখি কি রাতে খুব বেশি খেয়েছিলে নাকি? পর মুহূর্তে সে নিজেকেই নিজে ধমকে উঠল। ছি, সে নিজের পাখির খাবারের উপর নজর দিচ্ছে। কিন্তু যত যাই ভাবুক আর করুক না কেন, তার দৃষ্টি নীলার হালকা উঁচু পেটটার থেকে কমছে না। সাদিদকে অনেকক্ষণ চুপচাপ দেখে নীলা আবার ঘাড় উঁচিয়ে তার মুখপানে তাকালো। সাদিদের এমন বাচ্চামো ভরা মুখশ্রী দেখে নীলার কপালও কুঁচকে এলো। নীলাকে ফিরে তাকাতে দেখেও সাদিদের সেদিকে হুঁশ নেই। সে এক ধ্যানে নীলার পেটের দিকে তাকিয়ে আছে।
পর মুহূর্তেই নীলাও সাদিদের দৃষ্টি অনুসরণ করে নিজের পেটের দিকে তাকালো। সাদিদের মনোভাব বুঝতে পেরে তার বড্ড হাসি পেল। সে আবারও ঘাড় উঁচিয়ে সাদিদের দিকে তাকাতেই এবার সাদিদের সাথে চোখাচোখি হয়ে গেল। সাদিদের চোখ জোড়াতে যেন অদ্ভুত প্রশ্নেরা এসে উকে ঝুঁকি দিচ্ছে। সাদিদের এমন অবস্থা দেখে নীলার বড্ড হাসি পাচ্ছে। নিজেই কদিন পর বাচ্চার বাবা হবে, অথচ তার চোখ মুখী বাচ্চাদের মতো লাগছে। নীলা আর বেচারাকে চিন্তার সাগরে রাখতে চাইল না, তাই মাথা নিচু রেখেই সাদিদের ডান হাতটা এনে নিজের তলপেটে রাখল। এতক্ষণ হাসির সাথে সাথে লজ্জা পেলেও এখন যেন সন্তানের উপর তার বাবার স্পর্শ পড়তেই নীলার চোখ জোড়া ঝাপসা হয়ে গেল। কান্নার এসে তার গলায় দলা পাকাচ্ছে। অপরদিকে সাদিদ নিশ্চুপের সাথে অবাকও হয়েছে, সে কিছুই বুঝতে পারছে না। সবকিছু কেমন যেন ঘোলাটে মনে হচ্ছে। নীলা সাদিদের মুখপানে তাকিয়ে অশ্রুসিক্ত ধরা গলায় বলে উঠল, বাবু, আমাদের বাবু এখানে। নীলার কথাটা সাদিদের কর্ণকুহরে এসে পৌঁছাতেই তার চোখ জোড়া স্বাভাবিকের চেয়ে বড় আকার ধারণ করল। কি শুনল সে এটা? তাকে এমন অবস্থায় দেখে নীলা আবারও বলল, আমাদের বাবু আসছে, ও ও একটু একটু করে এখানে বড় হচ্ছে। সাদিদের এবার বাচ্চাদের মতন ঠোঁট ভেঙে এলো। চোখ জোড়ায় অশ্রুকণা এসে নীলাকে ভালোভাবে দেখা যাচ্ছে না। সে কান্না আটকাতে মাথা নিচু করে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। লাল চোখ জোড়া নিয়ে নীলার দিকে তাকাতেই দেখতে পেল প্রিয়তমার অশ্রুসিক্ত চোখের কোণে হাসি। তার প্রাণ পাখির চোখও যেন আজ হাসছে। সাদিদ পেটে রাখা নিজের হাতটা আলতো করে নীলার পেটের উপরিভাগে বুলিয়ে দিল। শব্দগুলো যেন সাদিদের গলা এসেও আটকে রয়েছে। সাদিদ ঠোঁটের করে মৃদু হাসি নিয়ে নীলার দিকে আবারও প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকাতে নীলা হাসল। আর সাদিদের নিঃশ্বাসের ইশারায় কথোপকথন বুঝতে পেরে চোখ মুছে মাথা দ্রুত উপর নিচ করল। সাদিদ নিজের অনুভূতি ঠিকঠাক প্রবেশ করতে পারছে না। অতি আনন্দে তার শব্দভাণ্ডারের শব্দ যেন ফুরিয়ে গিয়েছে। সে মাথাটা নিচু করল। নীলা পেটের উপর রাখা তার হাতটা যে অনবরত কেঁপে চলছে সেটা বুঝতে সাদিদের অসুবিধা হচ্ছে না। সে নীলার জামাটা সরিয়ে পেটটা উন্মুক্ত করল। উন্মুক্ত পেটে সাদিদের হাতের স্পর্শ পড়তেই নীলা চোখ জোড়া বন্ধ করে ফেলল, আর গাল বেয়ে গড়িয়ে পড়ল কয়েকটা সুখের অশ্রুজল। সাদিদ নিজের অনাগত সন্তানকে অনুভব করে নীলার পেটের মাঝ বরাবর দীর্ঘ চুমু খেল। শুধু একটাতে সীমাবদ্ধ রইল না, সে ছোট্ট বড় অগণিত চুমুকে নিজের সন্তানকে আদর করতে লাগল। আর অপরদিকে নীলা হাসছে। তার খুশির সাথে সাথে সুরসুরিও লাগছে। সাদিদ এবার বেশ বিরক্ত হলো। এই মেয়েটা সবসময় তার আদরে বাধা সৃষ্টি করতে ওস্তাদ। সে পেটে মুখ রেখেই নীলার দিকে বিরক্তি মাখা দৃষ্টি নিক্ষেপ করল। আর নীলা হেসে কুটি কুটি। কি হয়েছে? এভাবে লাফালাফি করছো কেন? আপনি সরেন, আমার শুশুই লাগছে। আজকে পারবো না, আমার প্রিন্সেসকে আদর করছি, তাই অযথা আমাদের বিরক্ত করবে না। কি? আমি অযথা? দূর হন, দূর হন বলছি। সঙ্গে নিজের প্রিন্সেসকে নিয়েও দূর হন। সত্যি? দাও তাহলে, নিজের পেটটা আমাকে দিয়ে দাও, তাহলে আমরা বাপ বেটি চলে যাব। নীলা চোখ বাঁকিয়ে তাকাতেই সাদিদ এবার হেসে ফেলল। নীলা নিজেও মৃদু হাসল। সাদিদ তাকে টেনে নিজের বুকে আনলো, এক হাতে জড়িয়ে রেখে কপালের একপাশে ভালোবাসার উষ্ণ পরশ দিল। নীলা আবেশে চোখ জোড়া বন্ধ করে দিল। সাদিদ আলতো করে নীলার গালে হাত বুলিয়ে একপাশের গালেও চুমু দিয়ে মোহনীয় স্বরে বলে উঠল, এত বড় উপহার, এটা তো স্বপ্নেও আশা করিনি জান। আমি তোমাকে এই উপহারের রিটার্ন গিফট হিসেবে কি দেব? কি চাই তোমার? নীলা চোখ খুলে তাকালো। সাদিদের মুখের দিকে তাকিয়ে প্রতি উত্তরে বলল, আপনাকে, শুধু আপনাকেই চাই। সেটা তুমি না বললেও পাবে, এমনকি না চাইলেও। এটা ছাড়া অন্য কিছু। তাহলে অনেক ভালোবাসা। সাদিদ তার কথায় মৃদু হাসল। তার পাখিটা এত মিষ্টি কেন? না জানি এত মিষ্টিতে কবে তার ডায়াবেটিস হয়ে দাঁড়ায়। সে নীলার মাথায় গভীর চুম্বন দিয়ে বলে, সেটাও না চাইলেই দেব। বাবা এবং বাবুর আম্মুকে ভালোবাসা দিতে দিতে একেবারে অতিষ্ঠ করে ফেলবো। নীলা লাজুক হাসল। সাদিদ একটু থেমে পর মুহূর্তেই আবার বলে উঠল, সমস্যা হচ্ছে বাবুর আম্মুকে নিয়ে, তাই তো ধরার আগেই লাফালাফি শুরু করে। আমার বাবাইকে কিভাবে আদর করব? মোটেই না, আপনি বেশি বেশি দুষ্টুমি করেন, তাই তো আমার শুশুই লাগে। ও তাই নাকি মিসেস? তাহলে আপনার কোথায় কোথায় শ্বশুরি লাগে না সেটা একবার বলেন তো।
বলেই সাদিদ ভ্রু নাচালো। নীলা এবার দমে গেল এবং নিচু স্বরে হেসে ফেলল, কেননা তার পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত সব জায়গাতেই অসম্ভব রকম সুরসুরি রয়েছে, আর সেটা সাদিদ বেশ ভালোভাবেই জানে, তাই ইচ্ছে করে তাকে খেপাচ্ছে। নীলাকে হাসতে দেখে সাদিদও ঠোঁট কামড়ে হাসল। তাদের হাসির আওয়াজ পেয়ে দরজার অপর পাশ থেকেই তানভীর রসিকতার স্বরে বলল, ভাইজান এবং ভাবিজান, আপনাদের রোমান্টিক সিনের কি সমাপ্তি ঘটিয়াছে? দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের বাজে ব্যথা করতেছে। সাদিদ হাসি মুখেই বলে উঠল, সিনেরা বাকি রাখলি, অর্ধেক তো দেখেই ফেললি। মান সম্মানের ভয়ে পুরোটা দেখার আগে নিজের পথ মেপেছি। বলতে বলতেই তানভীর নিজের সহ অর্ণব ভেতরে প্রবেশ করল। আচমকা তাদের সঙ্গে পুলিশের লোক দেখে নীলা ভয় পেল। সাদিদ বুঝতে পেরে তার গায়ের ওড়নাটা শরীরে ভালোভাবে দিয়ে বলল, ভয় পাওয়ার কিছু নেই পাখি, ওনারা আমাদের সাথে এসেছে। আপনাকে সুস্থতার সাথে দেখে ভালো লাগছে মিস্টার শাহরিয়া। এবার আমাদের যাওয়ার পালা। আপনার ওয়াইফকে নিয়ে আসুন। বলেই পুলিশ অফিসারগুলো বেরিয়ে আসলো। সাদিদ নিজে উঠে নীলাকে সাবধানে বিছানা থেকে নামলো। অর্ণব আর তানভীর সামনেই ছিল। দাঁড়ানোতে নীলার শারীরিক অবস্থাটা তাদের চোখে ধরা পড়েছে। সাদিদ তাদের দৃষ্টিভঙ্গি খেয়াল করে ওড়না দিয়ে নীলার পেটটা ভালোভাবে ঢেকে দিল। তার নিজেরও এখন হাসি পাচ্ছে, কিন্তু এই মুহূর্তে সে হাসলে বন্ধুগুলো একেবারে জোকের মতো মাথায় চেপে বসবে, তাই খানিকটা ঝাঝালো স্বরে ধমকে উঠল, এভাবে কি দেখিস? আমার বাচ্চার কিছু হলে তোদের দুইটাকে আস্ত রাখবো না কিন্তু। হোয়াট? তানভীর অর্ণব দুইজনই শব্দ করে চিল্লিয়ে উঠল। আচমকা সাদিদের এমন কথায় নীলা একেবারে চুপসে গেছে। লজ্জায় জড়সড় হয়ে সে মাথা নিচু করে নিজের ওড়নার দুই পাশ ভালোভাবে চেপে ধরল। সাদিদ তাদের চাহনিকে পাত্তা না দিয়ে নীলাকে এক হাতে জড়িয়ে নিয়ে বাহিরে বের হতে লাগলো। নীলা আর চোখে একবার তানভীর আর অর্ণবকে দেখে নিল। ছোটখাটো একদল মশার গোষ্ঠী তাদের মুখগহ্বরের ভেতরে অনায়াসে ঢুকে যেতে পারবে। নিজেদের চমকিত ভাব নিয়েই তারাও সাদিদ নীলার পিছু পিছু বেরিয়ে আসলো। নীলা বের হতেই তাকে পাহারা দেয়া এতদিনের অনেকগুলো গার্ডকে আহত অবস্থায় দেখল। পুলিশ ইতোমধ্যে তাদের সবাইকে হাতকড়া পরিয়ে বন্দি করেছে, কিন্তু তাদের সঙ্গে তমার হাতেও হাতকড়া দেখে নীলা ভয় পেল। দৌড়ে তার কাছে যেতে নিলেই সাদিদ বাধা দিল। কি হচ্ছে পাখি, এমন করে যাচ্ছ কেন? আপু, ওনারা আপুকে এসব কেন পড়িয়েছে? প্লিজ খুলে দিতে বলুন। প্লিজ প্লিজ, আপুর কোনো দোষ নেই, আপুকে যেতে দিন। নীলার কথা শুনে সাদিদ হাতকড়া পরানো তমা মেয়েটার দিকে তাকালো এবং পুলিশ অফিসারের উদ্দেশ্যে বলল, অফিসার ওনাকে ছেড়ে দিন। মিস্টার শাহরিয়া, উনি এই দলের একজন সদস্য। সমস্যা নেই, আপনি ওনাকে ছেড়ে দিতে বলুন। সাদিদের কথায় পুলিশ অফিসার আর কিছু বলল না। তমাকে ছেড়ে দিতে নীলা ধীর পায়ে হেঁটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। তোমার এই উপকার আমি কোনো দিন ভুলবো না আপু। আজীবন আমি কৃতজ্ঞ তোমার কাছে। আপনি কি সে যার সাথে আমাদের ফোনে কথা হয়েছিল? জি, আমি তমা। সাদিদ এবার সবটা বুঝতে পারল। আসলেই কিছু মানুষের কাছে কৃতজ্ঞতার পাল্লা কখনো শেষ হয় না, যেমনটা এই অপরিচিত মেয়েটার কাছে সে আজীবন কৃতজ্ঞ। সাদিদ তার সামনে দাঁড়িয়ে কৃতজ্ঞতার স্বরে বলে উঠল, শুধু পাখি নয়, আমিও আপনার কাছে ঋণী। যদিও কখন এই ঋণ শোধ করার মতো নয়, তারপরেও আপনার জন্য কিছু করতে পারলে নিজেকে আমি হালকা অনুভব করব। যে কোনো কিছু, যে কোনো সময় নিঃসংকোচে বলবেন। আচ্ছা, সেসব না হয় পরে দেখা যাবে। এখন নীলাকে দেখুন, এই অবস্থাতে এত কান্নাকাটি, টেনশনের ফলে তাকে ক্লান্ত দেখাচ্ছে। বলেই তমা নীলার গালে হাত রেখে কপালে চুমু দিয়ে বলল, নিজের খেয়াল রেখো, আর বেবিরও। আপু, তুমিও আমাদের সাথে ঢাকায় চলো। না নীলা, এটা হয় না। আর তাছাড়া আমার মা আর ভাই এই রাঙ্গামাটিতে রয়েছে, তাদের ছেড়ে আমি কিভাবে যাব? কিন্তু ইনশাল্লাহ তোমার যখন বেবি হবে তখন তাকে দেখতে অবশ্যই ঢাকা যাব। তমা হাসি মুখে কথাটা বলে আবারও নীলার গালে আদর দিল। সাদিদ তমার সাথে কথা বলে পরবর্তীতে যোগাযোগের জন্য তার সম্পর্কে টুকটাক ইনফরমেশন জেনে নীলাকে নিয়ে বেরিয়ে পড়ল। নীলার শারীরিক অবস্থার কথা চিন্তা করে রাঙামাটি থেকে ঢাকা ফিরবার জন্য সাদিদ বাই রোড চিন্তা করেছে। প্রথমে ভেবেছিল চট্টগ্রাম থেকে ট্রেনে করে বাকি রাস্তাটুকু শেষ করবে, কিন্তু পরে আবার ডিসিশন চেঞ্জ করেছে। ট্রেনে জার্নি করলে সাদিদের হাতে কিছু থাকবে না। যদি মাঝপথে নীলার কোনো খারাপ লাগে বা অসুবিধা হয় তাহলে সে কী করবে, সেই চিন্তায় সে ভাড়ায় গাড়ি বুক করেছে। স্থানীয় পুলিশ স্টেশন থেকে বাকি কাজটুকু শেষ করে তারা সকাল সকালই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সকালের নাস্তায় নীলা খুব একটা খেতে পারেনি বলে সাদিদ এখন সেটা নিয়েই পড়ে রয়েছে। কি হলো, মুখ খোলো। আর খেলে বমি হবে। হবে না, হাঁ করে পাখি। সত্যি বমি হবে।
আরে ভাবি খেয়ে নিন, এমন আদর করে আর কেউ খাইয়ে দিবে না। ভাইয়া, তখন থেকে ভাবি ভাবি কি শুরু করেছেন? ভাবি শুনতে ভালো লাগছে না। কি করব বলেন, এখন যে 400 টাকার মানুষ এসে যাচ্ছে,